পার্সেন্টেজের আজকে তোমাদের লাস্ট ক্লাস হবে পার্সেন্টেজে আজকে তোমাদের শেষ, এরপরে পার্সেন্টেজ আর হবে না। পার্সেন্টেজের পরে আমরা নেক্সট ক্লাস যেটা করব, অর্থাৎ পুজোর ছুটির পরে আমরা তোমাদের একটা ডাউট ক্লাস রাখবো পার্সেন্টেজের ওপরে। ভালো করে শোনো আমার কথা, পুজোর ছুটির পরে একটা দিন পার্সেন্টেজের একটা ডাউট ক্লাস রাখবো। আর তাছাড়া তোমাদের আমি পুজোর পরে শুরু করব প্রফিট অ্যান্ড লস। ওকে, পুজোর পরে প্রফিট অ্যান্ড লস শুরু হবে। তো আজকে তোমাদের হ্যাঁ স্যার, তাহলে সুবিধা হবে। আজকে পার্সেন্টেজের স্যার, লাস্ট ক্লাস। আর যদি কারো কোনো ধরনের কোশ্চেনের সমস্যা থাকে সেটা আমি পুজোর পরে একটা ডাউট ক্লাস করে দেবো। ওকে ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, দেখো আমরা এতদিন কি কনসেপ্ট শিখে এসেছি। আমরা এই দু তিন দিন ধরে একটা কনসেপ্ট শিখেছি, দ্যাট ইজ এ সমান সমান বি ইন্টু সি। এই কনসেপ্টটা শিখেছি, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু আজকের কনসেপ্টটা দেখো, এখানে লেখা রয়েছে এ সমান সমান বি প্লাস সি। আজকের কনসেপ্ট একটু এদের থেকে আলাদা, এবং এটাই তোমাদের পার্সেন্টেজের লাস্ট কনসেপ্ট। এ সমান সমান বি প্লাস সি, এই সিচুয়েশন কখন ঘটে? যখন আমরা বলে থাকি স্টুডেন্টস, ঠিক আছে? দেখো, স্টুডেন্টস এর মধ্যে মেল থাকে, সরি মেল মানে কি, বয়, বয় থাকে অ্যান্ড তার সাথে সাথে গার্ল থাকে, থাকে কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই যে এ সমান সমান বি প্লাস সি পাওয়া গেল কিনা গেল না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে তোমরা পাও পপুলেশন। পপুলেশনের মধ্যেও সেম জিনিস থাকে। পপুলেশনের মধ্যে কি থাকবে? ম্যান থাকবে আর তার সাথে সাথে ওয়াম্যান থাকবে। তাহলে এই যে দেখেছো এ সমান সমান বি প্লাস সি। আবার তোমরা যখন দেখো ইনকাম, ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, বলো তো ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে এ সমান সমান বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট, ঠিক আছে? তো এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি কেমন প্রশ্ন করতে পারে। ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন এ ইফ পার্সেন্টেজ চেঞ্জ ইন বি অ্যান্ড সি। যদি বি আর সি তে পার্সেন্টেজের চেঞ্জ হয় তাহলে এ তে পার্সেন্টেজের কি চেঞ্জ হবে? অর্থাৎ এই বয় অ্যান্ড গার্লের মধ্যে যদি পার্সেন্টেজ চেঞ্জ হয় তাহলে টোটাল স্টুডেন্টের উপরে কি চেঞ্জ আসবে? ম্যান ওম্যানের উপরে পার্সেন্টেজ চেঞ্জ হলে পপুলেশনে কি চেঞ্জ আসবে? এক্সপেন্ডিচার সেভিংসে চেঞ্জ স্যার আপনাকে শোনা যাচ্ছে না তো। ওয়েট করো, স্যারের বাড়িতে একটু সমস্যা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। 2 সেকেন্ড। ওখানে ওখানে ইয়েটা বাদ করি। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নম্বর বলতে তো এসবিআই এর অ্যাকাউন্ট নাম্বার কত? আমি এখানে টাকা পাঠাবো না। এক মিনিট ওয়েট করো তোমরা। কি আমার গেঞ্জি রয়ে গেছে, এর জন্য ওই গেঞ্জিটা কোথায় গেল? কি খুঁজিস? ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, দেখো তো আমি যেটা তোমাদের বলছিলাম যে এইখানে সিচুয়েশনটা হচ্ছে এ সমান সমান বি প্লাস সি। তাহলে দেখো আমি এখানে বলছি পপুলেশন সমান সমান তোমরা পাচ্ছ হচ্ছে কি যে এর মধ্যে কিছু মেল থাকবে আর তার সাথে ফিমেল থাকবে। ওকে, তো ঘটনা হচ্ছে মেল এর কত পরিবর্তন হলে ফিমেল এর কি পরিবর্তন হবে তোমরা খুব ভালো করে বুঝবে এখানে। হ্যাঁ, আমি যদি তোমাদের বলি মেল 10% ইনক্রিজ হলো অ্যান্ড ফিমেল 10% ইনক্রিজ হলো, তাহলে বলতে পারো পপুলেশনে কত পার্সেন্ট ইনক্রিজ হবে? বলো। স্যার ওই সাকসেসিভ কেস দিয়ে করতে হবে কি 20%? 20% বলছো, আর কেউ কিছু বলছো? আর কেউ কিছু বলবা? 21 স্যার। 21%। একদমই নয়, একদমই নয়, আমি জানতাম তো। তোমরা যেটা করছো এ প্লাস এ প্লাস এ প্লাস এ ইন্টু এ বাই 100 এরকম করে করছো না? হ্যাঁ স্যার, এই হ্যাঁ জন্যই তো স্যার। বললাম। হ্যাঁ, কিন্তু এটা তো এর জন্য হ্যাঁ না স্যার। তো। এই 10% ইনক্রিজ হয়, এর যদি 10% ইনক্রিজ হয় মনে রেখো এটারও 10% ইনক্রিজ হবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। এবার প্রুফ স্যার। দেখি, প্রুফ যা বললাম সেটা ঠিক কিনা। দেখো আমি যদি বলতাম যে মেল আছে আমার 100 জন, ফিমেল আছে আমার 100 জন, তাহলে টোটাল কি 200 জন হতো না পপুলেশন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার এই মেলের 10%, মেলদের 10% বৃদ্ধির মানে কি এটা 110 হয়ে যাওয়া, ফিমেলদের 10% বৃদ্ধি মানে 110 হয়ে যাওয়া, আর এই 200-র 10% বৃদ্ধি মানে 220 হয়ে যাওয়া নয় বলো? হ্যাঁ স্যার। 200-র যদি 200-র 10% তো 20, তাহলে 200-র 10% 20 মানে বেড়ে গেলে 220 হয়ে গেল। তাহলে দেখো তো এদের এদের যোগ করে 220 হয় কি না? হ্যাঁ হয়েছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে এদেরও যদি 10% বাড়ে, এদেরও যদি 10% বাড়ে, তবে এটারও 10% বাড়বে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা কোথায় হয়? মনে করো এটার যদি 10% ইনক্রিজ হয় আর এটার যদি 20% ইনক্রিজ হয়, তাহলে আমরা কোনোদিন বলতে পারবো না যে এটার কতই বৃদ্ধি হলো। বুঝেছো কি বলেছি? এটা আমরা উই ক্যান নট সে। কেন জানবো না? কারণ আমরা জানি না যে মেল কয়জন আছে, আমরা জানি না যে ফিমেল কয়জন আছে। বুঝেছো? তাহলে এইখানে জানার জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার পড়বে সেটা মনে রাখবে, এই অঙ্ক করার জন্য বি অ্যান্ড সি এদের রেশিও জানা অবশ্যই দরকার। কি বললাম? বি অ্যান্ড সি রেশিও জানা অবশ্যই দরকার। এদের রেশিও জানা দরকার অবশ্যই। যদি একই জিনিস বাড়ে তাহলে পপুলেশনেও একই জিনিসই বৃদ্ধি পাবে, কিন্তু যদি পার্সেন্টেজটা ভিন্ন ভিন্ন হয়ে যায়,
মেল অন্য পার্সেন্ট হয়ে যায়, ফিমেল যদি অন্য পার্সেন্ট হয়ে যায়, মনে রেখো পপুলেশনকে আমরা বলতে পারবো না। ওকে, বলতে পারবো না, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আমাদের এখানে জানা দরকার কি, মেল আর ফিমেলের রেশিও জানা দরকার, তাই তো? আমি এবার তোমাদের একটা কোশ্চেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে আমি একটা কোশ্চেন লিখলাম, সেই কোশ্চেন আমি এখানে লিখলাম যে কোনো একটা স্কুলে বা কোনো একটা ভিলেজে, কোনো একটা গ্রাম, সেই গ্রামে আমি বললাম যে 40% ফিমেল। একটা গ্রামে ফিমেলের সংখ্যা কত? 40%। 40%। এবার আমি বললাম যে ওই গ্রামে মেল 20% ইনক্রিজ করেছে এবং ফিমেল 10% ইনক্রিজ করেছে। তাহলে এক্সামিনার প্রশ্ন জিজ্ঞেস করবে পপুলেশনে কত পার্সেন্ট ইনক্রিজ করলো। প্রশ্ন বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেনটা করতে হয় কিভাবে, দেখো তোমরা এটাকে করবে পপুলেশন ইকুয়াল টু মেল প্লাস ফিমেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো মেল, যদি আমাকে এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে ফিমেল 60%, সরি 40%, তাহলে ফিমেল যদি 40% হয় তাহলে আমায় বলো মেল কি 60% হবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কি বের করা দরকার, আর এখানে ইকুয়াল সাইন করলে তুমি এখানে কি পাবে, এখানে তুমি পেয়ে যাবে 100% পাবে না? এই কনসেপ্টটাকে তোমাদের যখন আমি মানে রেশিও প্রপোর্শন করাবো তখন তোমাদের খুব ভালোভাবে হয়ে যাবে, কিন্তু এখনো বুঝতে থাকো, সুন্দর হবে। এদের রেশিও বের করলে তুমি দেখো এদের রেশিও কত হচ্ছে, এই 40 আর 60 এর রেশিও কি 3:2 নয় বলো? 60 আর 40 এর রেশিও হ্যাঁ হ্যাঁ 3:2 তো? স্যার। এদের যদি আমি যোগ করে দিই, যোগ করলে এখানে 5 হয় কিনা হয় না বলো? হ্যাঁ। আচ্ছা, যদি এটা 5 হয় তাহলে তোমরা এখানে খেয়াল করো যে এবার আমায় বলো মেল কতটুকুন বেড়েছে? 20%। তার মানে মেল বেড়েছে 20% আর ফিমেল কত বেড়েছে? 10%। 10%। তাহলে আমায় বলো এখানে মেল কত হয়ে গেল? মেল হয়ে গেল 60% ওভারঅল, আর ফিমেল কত হয়ে গেল? 40% ওভারঅল। তাহলে এতটা যে বাড়লো, কজন? 2 আর 3, 5-এর মধ্যে বাড়লো না বলো? স্যার ওটা 20 হবে। কোনটা? 2 into 10। ও হ্যাঁ, সরি, 20%, ঠিক। তাহলে এটা দেখো এই 5 জনের মধ্যে বাড়লো, মানে এই যে 2 আর এই 3, এই 5 জনের মধ্যে বাড়লো তো এটা। তাহলে 5 দিয়ে ডিভাইড হ্যাঁ করলাম, স্যার। তাহলে ওভারঅল এখানে 80% আপন 5, দ্যাট ইজ 16%। তাহলে পপুলেশনের গ্রোথ কি হলো? পপুলেশনের গ্রোথ হলো 16%। 16%। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ধরনের কোশ্চেনই তোমাকে দেবে। তাহলে এই অঙ্ক করার জন্য সবার আগে আমাদের দরকার কি, মেল অ্যান্ড মানে যেটা দেওয়া হবে বি আর কি, বি আর সি, সেই বি অ্যান্ড সি এর রেশিওটা জানা খুবই দরকার। ঠিক আছে, ওকে স্যার। এবার চলো তাহলে কোশ্চেনটা করো। চলো এই কোশ্চেনটা করো। কোশ্চেনটা হচ্ছে রামস এক্সপেন্ডিচার্স অ্যান্ড সেভিংস আর ইন দ্য রেশিও। বুঝলেন? খাতায় কি লিখবেন? ও ঠিক আছে। Ram's expenditures and savings are in the ratio 5:3. রাম এর এক্সপেন্ডিচার এবং সেভিং এর রেশিও 5:3। ইফ সরি, রাম নয়, এটা রমা। রমার এক্সপেন্ডিচার এবং সেভিং হচ্ছে 5:3।
এবং তার ইনকাম যদি 12% বৃদ্ধি পায় এবং এক্সপেন্ডিচার যদি 15% বৃদ্ধি পায়, তাহলে তার সেভিংস এর ইনক্রিজ কতটুকুন হলো? এই হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন বুঝতে পেরেছো তো? কোয়েশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ করো। স্যার। করো। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এই কথাটা স্যার মনে রাখবে। 7% হবে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। 7%, দ্য আনসার ইজ 7%। বাকিরা হয়েছে? বাকিরা হয়েছে না করে দেবো বলো? স্যার একটু দেখেন না। আচ্ছা, দেখো দেখো, খুব ভালো করে দেখো। এই যে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা আমাদের ক্লিয়ার বোঝা গেছে। এখান থেকে হ্যাঁ স্যার। আমাকে এক্সামিনার চেয়েছে সেভিংস বের করতে বলেছে, সেভিংস। তাহলে আমরা এখান থেকে একবারই লাইনটাকে লিখে নিই যে ইনকাম ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করলে কি সেভিংস বের হবে না, বলো? বের হ্যাঁ হবে। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে তাহলে দেখো, ইনকাম ইনকাম আমার আমার এখানে রেশিও দেওয়া আছে, কিসের কিসের? এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও দেওয়া আছে। তাহলে এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে আমার 5 আর সেভিংস এর রেশিও দেওয়া আছে 3। তাহলে কি ইনকাম 8 নয়, বলো তো? হ্যাঁ স্যার। তাহলে ইনকাম আমার 8, এখানে আমার সেভিংস গেল কত, এক্সপেন্স গেল কত, 5, আর সেভিংস এর ঘরে রয়েছে আমার 3, ঠিক? এবার আমায় বলো হ্যাঁ স্যার। ইনকাম বাড়লো কতটুকুন? ইনকাম বাড়লো 12% ইন্টু 12, তাহলে ওভারঅল কত বাড়লো ইনকাম? 96%। ক্লিয়ার? এবার এক্সপেন্ডিচার বাড়লো কতটুকুন? 15%। ওভারঅল কতটুকুন বাড়লো? 75%। তাহলে আমি বললাম যে এই সেভিংস আমার ধরে নিলাম আমি x% বাড়লো, দ্যাট মিনস এটা 3x। তাহলে এখান থেকে যখন আমি ক্যালকুলেশন করছি, এখান থেকে যখন আমি বিয়োগ করছি, এখানে 21% পাচ্ছি কিনা পাচ্ছি না, বলো? তাহলে এক্স দিয়ে এটাকে কাটলে হ্যাঁ এটা স্যার। 7% হয়ে গেল। মানে পৃথিবীর সব থেকে সোজা নিয়মে এটা তোমাদের আমি শেখালাম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। সত্যি সোজা। খুব ইজি নিয়ম। সবাই বুঝতে পেরেছো আশা করছি, এবং কোশ্চেনটাও টুকে নিয়েছো। হ্যাঁ স্যার। হুম। তাহলে এই কোশ্চেনটা করো।
হয়েছে স্যার 35%. 35%, স্যার। হ্যাঁ, ভেরি গুড, 35%। তাহলে যারা এখনো পারোনি তারা আবার দেখে নাও। তাহলে তোমরা এখানে কি বলবে? তোমরা এখানে বলবে যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে? আচ্ছা, এক্সপেন্ডিচার আর স্পেন্ডস একই কথা। তাহলে এখানে বলছে এ ম্যান স্পেন্ড 60% অফ হিজ ইনকাম। একজন লোক তার ইনকামের 60% খরচ করে, তাহলে নিশ্চয়ই সে 40% সেভ করে। কারো মাইক অন আছে, অফ করে দাও। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা এখানে 100 পেয়ে যাই। আমাদের দরকার কি? আমাদের দরকার হলো এর রেশিও। ঠিক, এটা দিয়ে করলে হবে না তা নয়, রেশিও দিয়ে করলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। এটা রেশিও করলে আমি এখানে পেয়ে যাচ্ছি কি? আমি এখানে পেয়ে যাচ্ছি 3:2, দ্যাট ইজ ওভারঅল হিয়ার 5। ওকে, এবার আমাকে কি বলেছে? ইনকাম বেড়েছে 20%, তাহলে ইনকাম বাড়লো 20%, তাহলে ওভারঅল হয়ে গেল এটা কত? 100%। এবার এবার এই ক্ষেত্রে দেখো আর কি বেড়েছে? এক্সপেন্ডিচার বেড়েছে 10%, তাহলে এক্সপেন্ডিচার বাড়লো 10%, এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 30%। আর এই সেভিংস কত? আমি ধরলাম যে x% বেড়েছে, তার মানে এটা হলো 2x। তাহলে এখান থেকে আমি 2x কে এপাশে রাখলাম, এই 30 এপাশে গেলে এটা হয়ে গেল 70%। হলো কিনা হলো না বলো? এখানে x সমান সমান 35% বেরিয়ে আসলো। দ্যাট ইজ অপশন 2। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ক্যান ডু দিস। এটা করো তাহলে। %24. স্যার 24%. ইয়েস, দেখছি দেখছি। স্যার 24%। হুম, আর কার কি বের হলো? ভেরি গুড, the right answer is 24%। তাহলে এখানে কি ছিল? in a school there were 60% of students were boys। একটি স্কুলে 60% ছেলেরা হচ্ছে ছাত্ররা হচ্ছে ছেলে। for the new admission the number of boys increased by 20%। এবং নতুন অ্যাডমিশন হওয়ার জন্য ছেলেদের সংখ্যা 20% বেড়ে গেল। and girls increased by 30%। এবং মেয়েদের সংখ্যা 30% বেড়ে গেল। find how much percent increased in the total number of students। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এর কত পার্সেন্ট বৃদ্ধি পেল? তাহলে আমরা সেটা শিখেছিলাম যে স্টুডেন্টস ইকুয়াল টু বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ প্লাস গার্লস। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখো বয়েজ এই স্কুলে রয়েছে 60%, তাহলে গার্লস রয়েছে নিশ্চয়ই কত পার্সেন্ট বলো? 40%। তাহলে এদের 40%। ইকুয়াল করলে আমরা পেয়ে গেলাম 100%। নাও আমাদের দরকার হচ্ছে এদের রেশিও। ঠিক, এদের রেশিও করতে গেলে আমি এখানে রেশিও পেয়ে যাই কত? 3:2। তাহলে এখানে হয়ে গেল 5। নাও এখানে কি বলছে? যে ছেলেদের সংখ্যা 20% বেড়েছে, তাহলে ছেলেদের সংখ্যা 20% বেড়েছে, ওভারঅল কত বাড়লো? 60%। আর এই ক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেড়েছে, মেয়েদের সংখ্যা কত বাড়লো? মেয়েদের সংখ্যা 30%, তাহলে ওভারঅল এখানেও কত বাড়লো? 60%। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এইখানে কতটুকুন বাড়বে এটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এইখানে কতটুকুন বাড়লো দেখে নাও। এখানে বাড়লো হচ্ছে 120% অ্যাড আপ করলে হয়
আর নিচে কয়জনের জন্য বাড়লো? এদিকে 2 জন আর এদিকে 3 জন, তাহলে 3 5 জন। যোগ 2 দ্যাট ইজ 5 জনের জন্য বাড়লো। তাহলে 120/5 দ্যাট ইজ 24%। প্রত্যেকের ক্লিয়ার কিনা বলো একটু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, okay, then do this. The salary of Ram is half that of the salary of Shyam. রামের স্যালারি শ্যামের থেকে অর্ধেক। If Ram's salary is increased by 30%, যদি রামের বেতন 30% বেড়ে যায়, and Shyam's by 40%, এবং শ্যামের বেতন যদি 40% বেড়ে যায়, then find the percentage change in their total salaries. তাহলে তাদের টোটাল স্যালারিতে কি পার্সেন্টেজ চেঞ্জ হবে? হয়েছে? দেখো এখানে আমরা লিখতে পারি যে রাম এবং শ্যামের টোটাল স্যালারিজ ইকুয়াল টু লিখতে পারি রামের স্যালারি আর শ্যামের স্যালারি। বলো তো লিখতে পারি কিনা পারি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে এক্সামিনার বলেছে যে দ্য স্যালারি অফ রাম ইজ হাফ দ্যাট অফ স্যালারি অফ শ্যাম। শ্যাম যা ইনকাম করে রাম তার অর্ধেক করে। তাহলে শ্যাম যদি 2 টাকা ইনকাম করে, রাম 1 টাকা ইনকাম করবে কিনা করবে না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এক্সামিনার বলছে যে রামের বেতন 30% ইনক্রিজ হলো আর শ্যামের বেতন 40% ইনক্রিজ হলো। তাহলে বলো এবার ওভারঅল এখানে কি চেঞ্জ হবে সেটা আমরা কি করে বের করব? এখানে হলো 30% ইনক্রিজ, ওখানে হলো 80% ইনক্রিজ। আর এটা কতজনের মধ্যে ভাগ হবে? 3 জনের মধ্যে ভাগ হবে। তাহলে এই যে 2 জন আর একে 3 জন, তাই 3 জনের মধ্যে ভাগ হলো। তাহলে এখানে কত হলো? 110/3। ঠিক? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। স্যার। আমি একটু হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত হবে বলো? 3 দিয়ে যদি একে ক্যান্সেল আউট করো কত হয়? 3 3কে 9, থাকে কত? 2, 20, 3 6 18, থাকে দেখো 2/3%। হয়ে গেল? তার মানে অপশন এ উত্তর। 36.23%। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে কনসেপ্টে তোমরা অঙ্ক শিখলে, ভাল লাগলো? হ্যাঁ স্যার। যা হয়ে গেল। হ্যাঁ, তাহলে বই থেকে দেখে নেবে যত ধরনের এই ধরনের অঙ্ক আছে সব কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। Okay, then do this. The bus fare and train fare of a place from Kolkata were raised 20 and raised 30 respectively. বলছে যে মানে কলকাতা থেকে কোন একটা জায়গায় বাসের ভাড়া এবং ট্রেনের ভাড়া ছিল 20 টাকা 30 টাকা। ট্রেন ফেয়ার হ্যাজ বিন ইনক্রিজড বাই 20%। ট্রেনের ভাড়া কি হয়েছে না 20% বেড়ে গেছে, এবং বাসের ভাড়া কি হয়েছে? বাসের ভাড়া তোমার 10% বেড়ে গেছে। ট্রেন ভাড়া 20% বেড়েছে, বাসের ভাড়া 10% বেড়েছে। তাহলে the ratio of new train fare to new bus fare is,
তাহলে নতুন ট্রেন আর বাস ফেয়ারের মানে রেশিও কত? এখানে মাথায় রেখো, উত্তর করার সময় ভুল করবে না। এখানে ট্রেন ইজ টু বাস জিজ্ঞেস করেছে, কিন্তু ট্রেন ইজ টু বাস জিজ্ঞেস করেছে। তাহলে আগে আমি যখন যেটা জিজ্ঞেস করেছে সেভাবেই আমি পাতাবো। ট্রেনের ভাড়া হচ্ছে 30 টাকা, বাসের ভাড়া হচ্ছে 20 টাকা। ওকে, ট্রেনের ভাড়ার ইনক্রিজ হয়েছে কতটুকুন? ট্রেনের ভাড়ার ইনক্রিজ হয়েছে 20%। 20% ইনক্রিজ মানে কি? 20% ইনক্রিজ মানে কি 6/5 নয়, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ। আর বাসের ভাড়া 10% ইনক্রিজ হয়েছে। 10% ইনক্রিজ, 10% দেখা মাত্রই আমার 1/10 মাথায় আসবে, তাহলে এটা হয়ে যাবে 11/10। বলো হবে কিনা? হ্যাঁ তাহলে স্যার। এটা হ্যাঁ কতটুকু স্যার। ইনক্রিজ হলো? 11/10। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে এখানে কত হয়ে গেল? এখান থেকে 36:22, দ্যাট ইজ 18:11। 18:11। ক্লিয়ার? অপশন 2, 2 নম্বর অপশন, এটা উত্তর। স্যার স্যার এই অঙ্কটা না প্রথমে বুঝতে পারছিলাম না যে কিভাবে করব। ভালো না। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তোমাদের কিন্তু যেটা সব ভুল যেটা করে সেটা কিন্তু এই এক দাগ থেকে উত্তর করে, কারণ এখানে বাস ট্রেন ওপরে আগে বলা হয়েছে, কিন্তু নিচে উত্তরের জায়গায় সে ট্রেনকে আগে দেওয়া হয়েছে, বাসকে পরে দেওয়া হয়েছে। কিন্তু মাথায় রাখবে, ভালো করে দেখে নিয়ে উত্তর করবে, ঠিক আছে? মিসলেনিয়াস, এবার ভিন্ন ভিন্ন টাইপের কিছু অঙ্ক করিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। এবং তোমাদের আমি আবার বলছি, পুজোর পরে, এই পুজোর মধ্যে তোমরা বাড়িতে অঙ্ক করতে থাকো, এবং পুজোর পরে তোমাদের একটা সেশন আমি পার্সেন্টেজের ডাউট সেশন রাখবো, যেটা তোমরা আমাকে কোয়েশ্চেন পাঠাবে, সেগুলো আমি করে দেব। আর আজকে সুকন্যার কিছু ডাউট কোয়েশ্চেন পাঠানো আছে, সেগুলো ক্লিয়ার করে দেব। "30 grams of sugar solution has 40% of sugar in it" বলছে 30 গ্রাম সুগার সলিউশনে 40% সুগার আছে। হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 50% ইন দ্য সলিউশন? কতটুকুন সুগার মেশালে এটা 50% হয়ে যাবে? এই অঙ্কগুলোকে আমরা অ্যালিগেশন মেথডে করব। কি মেথডে করব? অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথডে করব। অ্যালিগেশন মেথডে মাথায় রাখবে, মাঝখানে যে ভ্যালুটা আমরা বের করি বসাই, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। ওকে, তো অ্যাভারেজ ভ্যালুটা মাঝখানে থাকবে, এখানে একটা রাশি থাকবে, এদের রেশিও এখানে বসবে, এদের রেশিও এখানে বসবে। তাহলে বলো আমায়, এখানে তাহলে ওয়ার মানে তোমার এখানে ছিল কি? আচ্ছা, 30 গ্রামস অফ সুগার সলিউশন, সুগার সলিউশনের মধ্যে 40% রয়েছে সুগার। সেই সুগারকে বানাতে হবে কত পার্সেন্ট? 50%। কিছুটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে কিছুটা অ্যাড করতে হলে আমরা কি সুগারই ইউজ করব না, বলো তো? সুগারই তো অ্যাড করব, নাকি অন্য কিছু অ্যাড করব? কিন্তু এই যে 40% সুগারটা রয়েছে, এই জায়গাটায় বোঝার জন্য আমি বলছি, কিন্তু দেখো এই জায়গাটায় যে সুগারটা রয়েছে, সেই সুগারটা এখানে যেটা রয়েছে, এখানে রয়েছে মিক্স সুগার। এই যে 40% সুগার, আমায় বলো এই 40% সুগারটা মিক্স সুগার নয়? কারণ মিক্সচারের সুগার তো এটা। কিন্তু এইখানে আমরা যে সুগারটা মেশাবো, সেটা কি পিওর সুগার হবে না, বলো? হ্যাঁ স্যার। যেটা আমরা মেশাবো, তাহলে পিওর সুগার কি 100% হয় না? তার পিওরিটি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে এখানে 100 কোথা থেকে পেলাম, এটা মাথায় রাখবে। আমরা এখানে মেশাচ্ছি পিওর সুগার, এন্ড পিওর সুগার 100%ই, কারণ পিওর সুগারের মধ্যে জল নেই, কিছুই নেই, সেখানে শুধুই চিনি রয়েছে। বোঝা গেল? কিন্তু মিক্সচার সুগারের মধ্যে 40% সুগার রয়েছে। তাহলে এখান থেকে আমাদের রেশিও বেরিয়ে আসছে
10:50 আসছে। 10:50 করলে কত হয়? 5:1 হয়েছে? স্যার এটা একটু বুঝিয়ে দেবেন হ্যাঁ, দেবো। স্যার 10:50টা। হ্যাঁ, বলে দিচ্ছি। দেখো, অ্যালিগেশন মেথডে যেটা করা হয়, এগুলো আমি তোমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যখন করবো তখন আমি ডিটেলসে বলবো, এখন ডিটেলসে বলছি না। এই যে মিডিলে যেটা আমরা বসাই, এখানে সবসময় অ্যাভারেজ ভ্যালুটা বসাতে হয়। অ্যাভারেজ ভ্যালু দেখো, তোমার এখানে একটা সুগার, তোমার কাছে একটা সলিউশন ছিল, সেই সলিউশনের মধ্যে 40% সুগার ছিল। এবার সেই সুগারের সব সলিউশনের সব মধ্যে তুমি কতটুকুন পিওর চিনি মেশালে তোমার 50% সলিউশন তৈরি হয়ে যাবে। তার মানে এইখানে অ্যাভারেজ ভ্যালুটা কি 50 নয়? বলো, যে প্রশ্ন করেছো বলবে আমার সঙ্গে সঙ্গে। এবার এইখানে আমার যেটা রয়েছে, আমার এখানে রয়েছে হলো মিক্স সুগার হচ্ছে 40%। আর আমি মেশাবো কি পিওর সুগার মেশাবো না ভাই? পিওর সুগার মেশাবো তো এর সঙ্গে। হ্যাঁ স্যার। তাহলে পিওর সুগার কি 100% নয়? বলো, কারণ পিওর সুগারের মধ্যে জল তেল কিছুই মেশানো নেই, সেখানে শুধুই চিনি রয়েছে। অ্যালিগেশন পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে এদের ডিফারেন্স গুলো নেওয়া হয়। যে প্রশ্ন করলে সে কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? আছো নাকি? দেখো, এই অ্যালিগেশন মেথডে আমরা কি করি, এইটা আর এইটার ডিফারেন্স নিয়ে এখানে বসাই, তাই এটা হয়ে গেল 50। আর এটা আর এটার ডিফারেন্স নিয়ে এখানে বসাই, দ্যাট ইজ 10। বিয়োগফল নয়, ডিফারেন্স, পার্থক্য। তাহলে এখান থেকে রেশিও আমরা পেয়ে গেলাম। এই রেশিও করলে এখানে কত হয়? এখানে হয় 5:1। ক্লিয়ার? কিন্তু আমায় বলো, এই মিক্সড সুগারের এখানে এই যে 5টা রেশিও বেরোলো, 5টা 5 নয়, 5টা হলো 300 গ্রামস। তাহলে 5 থেকে 300 গ্রামসে আসার জন্য কত গুণ করেছো? 60। তাহলে 1টা 1 নয়, 1 into 60, দ্যাট ইজ 60 গ্রাম। তাহলে কতটুকুন তুমি মিশিয়েছো বলো? 60 গ্রাম চিনি মিশিয়েছো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা যদি কনভেনশনাল মেথডে করতাম, আমি তোমাদের কনভেনশনাল মেথডটাও দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবে এই ধরনের অঙ্ক সবসময় অ্যালিগেশন ইউজ করবে। তবুও এই অঙ্কটা আমি কনভেনশনাল মেথডটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার এখানে সুগার, আর মনে করো এই সলিউশনের মধ্যে ওয়াটারই আছে, ধরো ওয়াটার অ্যান্ড সুগারের সলিউশন, তাহলে বা আদার্সও তোমরা বলতে পারো। তা ধরে নাও সুগার এখানে রয়েছে 40%, তাহলে আমায় বলো 60% ওয়াটার আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এদের যদি আমি রেশিও বের করলে কত হয়? 2:3 হয় কিনা হয় না বলো? হ্যাঁ স্যার। তাহলে আমার মোট হচ্ছে 300 গ্রাম সুগার, সেই 300 গ্রামের মধ্যে 300 গ্রাম সলিউশন, 300 গ্রাম সলিউশনের মধ্যে সুগার কতটুকুন আছে? এতটুকুন আছে না? হ্যাঁ স্যার। আর ওয়াটার রয়েছে 300 into 3/5, এতটুকু। হ্যাঁ। তাহলে সুগার কতটুকুন রয়েছে এটা দিয়ে ক্যালকুলেট করো তোমরা। এখানে পেয়ে যাবে 120 গ্রাম, আর এখান থেকে এটাকে ক্যালকুলেট করো তোমরা 180 গ্রাম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সুগার আছে 180 গ্রাম, আর ওয়াটার আছে 180 গ্রাম আর 120 গ্রাম। আচ্ছা, আমাকে মেশাতে হবে কি সুগার? তো বলো, হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড। তাহলে আমি সুগার মেশাচ্ছি, দেখো আমি এক্স গ্রাম সুগার মিশিয়ে দিলাম। কত গ্রাম? এক্স গ্রাম। তাহলে এদের মধ্যে যে রেশিওটা হলো, এই যে 120 প্লাস এক্স গ্রাম সুগার মিশালাম, আর জল আছে আমার 180 গ্রাম, এটা করলেই 50% হলো না? 50% এখানে 50% সুগার, আর এখানে 50% ওয়াটার। বুঝেছো? এই যে এক্সামিনার তো তাই বলেছে 50% হবে। এইটা বুঝতে পারলাম না, 120 প্লাস এক্স। হ্যাঁ, এই যে দেখো 120 গ্রাম সুগার ছিল তো এখানে, আমি বললাম কি যে আমি এক্স গ্রাম সুগার মেশালাম, এক্স গ্রাম সুগার। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই যে 120 প্লাস এক্স ইজ টু 180, এটা করলে এই যে 50/50 মানে 50 সুগার হয়ে গেল, 50 ওয়াটার হয়ে গেল।
তাই তো যে বলেছে যে 50% সুগার হয়ে যাবে, তাহলে 50% যদি সুগার হয় তাহলে 50% জল আছে। হ্যাঁ, হবে তবে 100 হবে। হ্যাঁ, তাহলে এটাই বোঝা গেল তো রেশিও। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা এখানে তো প্লেন 1 পেয়ে যাই, তাই না? x ইকুয়ালস টু স্যার এখান থেকেও তো 100 মানে ওয়াটার থেকে সুগার মাইনাস করলেও তো রেস্টটা সুগার পড়ে থাকতো, হবে 60 হতো না? হ্যাঁ, মানে না এই যে না 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 না, তোমার ভুল হচ্ছে ওখান। তাহলে এটাই হয়তো উত্তর বেরিয়ে গেছে, কিন্তু এভাবে উত্তর বেরোয় না, কারণ তুমি এখনো কিছু অ্যাডাপ্ট করোনি। এই 180 প্লাস 120 মিলেই দেখো 300 গ্রাম হয়, কিন্তু তুমি হ্যাঁ। আরো নতুন কিছু মেশাচ্ছ। তাহলে দেখো এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ 120 প্লাস এক্স ইকুয়াল টু 180, তাহলে এখান থেকে এক্স বরাবর তুমি পেয়ে যাচ্ছ 60। এই যে সে উত্তর বেরিয়ে গেল এক্স গ্রাম। এ পদ্ধতি বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, পদ্ধতিতে করতে গেলে আমাদের সময় নষ্ট হবে, সেই জন্য আমরা অ্যালিগেশন মেথডে করব এই অঙ্কগুলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, রেশিও প্রপোর্শনের সময় গিয়ে তোমাদের অ্যালিগেশন কি জিনিস, ওয়েট এন্ড অ্যাভারেজ বিভিন্ন জিনিস শিখিয়ে দেবো, ওকে? কিন্তু এখন যতটুকুন যা শেখানোর পার্সেন্টেজে ততটুকুন শিখতে থাকো, ওকে? দেন ডু দিস নেক্সট কোয়েশ্চেন। তোমরা কি দুভাবে অঙ্ক টুকে নিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ নিয়েছি। হ্যাঁ স্যার। ওকে, বেশ, করো এটা। In what ratio must 25% of alcohol be mixed with 50% of alcohol to get a mixture of 40% strength alcohol? তাহলে আমার এখানে অ্যাভারেজ ভ্যালু কত বলো তো? 40%। 40%। তাহলে আমার একটা পক্ষ রয়েছে 25% আর একটা রয়েছে আমার 50%। তাহলে অ্যালিগেশন করলে আমি এখানে কত আনসার পাবো? এখানে পাবো 10, এখানে পাবো 15। বলো পাবো কি না? হ্যাঁ স্যার। দিস উইল বি 2:3, অপশন 3। হ্যাঁ ক্লিয়ার? স্যার। হ্যাঁ, তাহলে এই সমস্ত অঙ্ক যখনই থাকবে অ্যালিগেশন মেথডে করবে, ঠিক আছে? ওকে স্যার। চল, then do this. In an examination, 34% failed in mathematics, 42% failed in English. If 20% failed in both the subjects, the percentage of students who passed in both subject. বলছে অঙ্কে ফেল করেছে 34% ছেলে মেয়ে, ইংরেজিতে ফেল করেছে 42% ছেলে মেয়ে। যদি 20% ছেলে মেয়ে উভয় সাবজেক্টে ফেল করে, তাহলে বোথ সাবজেক্টে পাস করলো কারা কারা? তাহলে বোথ সাবজেক্টে পাস করলো কারা কারা? হয়েছে? স্যার 44 টিম 44% आंसर। হ্যাঁ, ভেরি গুড। দেখো এর কনসেপ্টটা কি জিনিস, দেখো ধরো এটা ইংরেজি বা ম্যাথমেটিক্স, ধরো এটা ম্যাথমেটিক্স আর আর এটা ধরো ইংলিশ। তা এক্সামিনার বলছে 34% ফেল করেছে ম্যাথমেটিক্সে আর ইংরেজিতে ফেল করেছে 42%। তাহলে এই যে যে সিচুয়েশন রয়েছে এটা কি বোথ সিচুয়েশন নয় বলো তো একটু আমায়? হ্যাঁ স্যার। তাহলে বোথ এইখানে কত পার্সেন্ট? 20%। তার মানে বলো এই ম্যাথের মধ্যেও দেখো 20% রয়েছে, ইংরেজির মধ্যেও 20% রয়েছে, আছে কিনা নাই? হ্যাঁ স্যার। তাহলে আমি এইটা অরিজিনাল ভ্যালুটা বের করার জন্য আমি কি করব? এই যে যে ম্যাথের 34 এর মধ্যেও আমার এই বোথ লুকিয়ে আছে, তার মানে এখান থেকে করব -20%, থাকবে পড়ে 14%। এর মধ্যেও 20% আছে, তাহলে এর মধ্যেও -20% করে দেব, তাহলে এর মধ্যেও থাকবে কতজন? 22 জন, 22%। আর এই 20% তো ফেল করেছিল নাকি? হ্যাঁ। তাহলে ওভারঅল এখানে ফেল করলো দেখো কত পার্সেন্ট? 56%। তাহলে মোট আমার 100 জন ছেলে মেয়ে ছিল, 100 জনের মধ্যে 56 ফেল করলো, তাহলে পাস করলো কয়জন? 44। ক্লিয়ার?
বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ আর যদি কেউ না বোঝো বলো আমায়, আমি আবার রিপিট করছি। না স্যার বুঝেছি। ওকে, দেন ডু দিস। খুব ভালো অঙ্ক করো। If 4 liters of water is evaporated on boiling from 12 liters of salt water solution containing 7% salt, বলছে যদি 12 লিটার লবণ জলের গোলাকে বয়েল করা যায় তাহলে 4 লিটার জল উড়ে যায় এবং সেই সলিউশনের মধ্যে অর্থাৎ এই 12 লিটার সলিউশনের মধ্যে 7% সল্ট ছিল। ফাইন্ড হাউ মাচ পার্সেন্ট অফ সল্ট ইন দ্য রিমেইনিং সলিউশন ইজ। তাহলে রিমেইনিং সলিউশনের মধ্যে সল্ট কতটুকুন থাকবে? প্রশ্ন বুঝতে পেরেছো? স্যার প্রশ্নটা আরেকবার বলেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে 12 লিটার লবণ গোলা জল যার মধ্যে 7% লবণ রয়েছে তাকে যদি বয়েল করা যায় তাহলে 4 লিটার জল উড়ে চলে যায়, এভাপোরেট হয়ে যায়। তাহলে জিজ্ঞেস করছে ওই 4 লিটার জল উবে যাওয়ার পরে ওই সলিউশনের মধ্যে কত পার্সেন্ট লবণ থাকবে? তোমাদের আমি আগের দিন শরবতের একটা কনসেপ্ট শিখিয়েছিলাম। স্যার 2 নম্বর অ্যান্সার 10.5। ইয়েস, দ্য আনসার ইজ 10.5%। কে বললে? নাম বলো। সুকন্যা। হ্যাঁ সুকন্যা, ঠিক বলেছো। দেখো ঘটনাটা কি ঘটছে একটুখানি ভালো করে বোঝো। আমার এখানে রয়েছে ওয়াটার আর রয়েছে সল্ট, ঠিক? এই ওয়াটার অ্যান্ড সল্ট, ওয়াটার রয়েছে, সল্ট যদি 7% থাকে তাহলে ওয়াটার আছে 93%। এবার কি বলছে, এদের মোট ভ্যালু হচ্ছে 12 লিটার, ঠিক আছে? মানে মোট সলিউশনটা 12 লিটার। আচ্ছা, 4 লিটার জল উবে চলে গেল, তাহলে থাকলো কত লিটার এখন? 8 লিটার। এবার আমায় বলো তো, যখন আমি জল মানে সলিউশনটাকে যখন বয়েল করছিলাম তখন আমার শুধু জলই এভাপোরেট হবে নাকি লবণও উবে যাবে বলো? লবণও যাবে সাথে। না না, কে বললো? স্যার আমি বললাম, সুকন্যাই বললাম। জলটা যাচ্ছে, লবণ তো মিক্সড হয়ে যাচ্ছে না। হ্যাঁ মানে ওই হ্যাঁ, difference জলটা হচ্ছে। উবে যাবে কিন্তু ওই কেটলি থেকে বা ওই সলিউশন থেকে ও লবণ আচ্ছা উবে আচ্ছা, হ্যাঁ, যাবে না না না। না, লবণ তো থেকেই যাবে ঠিক আছে? অ্যাকচুয়ালি। হ্যাঁ লবণ থেকে হ্যাঁ, যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যে কমে আসলো, কত গুণ কমে আসলো? 12 থেকে 8-এ যেতে গেলে কত গুণ কমতে হয়? কি করে বের করবে? তোমরা বলবে 12 গুণ এক্স সমান সমান 8। তাহলে এখান থেকে যখন 4 দিয়ে কাটাকাটি করবে তখন তুমি এখানে এক্স সমান সমান 2/3 পেলে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানে এখানে এটা 2/3 গুণ কমেছে না? তাহলে এই সল্ট কত গুণ বাড়বে বলো? রেসিপ্রোকাল গুণ বাড়বে। হ্যাঁ স্যার। এটা শরবতের কনসেপ্ট বলো। যদি হ্যাঁ, জল হ্যাঁ। শরবতে কমতে থাকে তাহলে মিষ্টতার পরিমাণ বেড়ে যাবে, যত গুণ কমবে তত গুণ বাড়বে। আগের দিন আমি সেরকমই তো শিখিয়েছিলাম। শরবতে যত পরিমাণ জল ঢালবে ঠিক তত গুণ তার মিষ্টতা কমে যাবে। আর এখানে শরবতের থেকে তুমি জল উঠিয়ে নিচ্ছ, তাহলে লবণের পরিমাণ বেড়ে যাবে না? যত গুণ হ্যাঁ, স্যার। উঠিয়ে নেবে তত গুণ বেড়ে যাবে। এটাই তো কনসেপ্ট। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি কেউ না বুঝে থাকো আমি বলতে পারো, আমি আবার বলে দিচ্ছি। আরেকবার বলুন স্যার। আর একবার বলছি। দেখো আমার এখানে বলছে যে 12 লিটার হলো মূল আমার জল, 12 লিটার সলিউশন।
আচ্ছা, আমি যখন জলটাকে ফোটাচ্ছি মাথায় রাখবে শুধু জলটাই উবে যাবে, লবণ কখনো উবে যাবে না, বুঝেছো? তাহলে 4 লিটার জল হ্যাঁ, উবে স্যার। গেল, তাহলে নতুন আমার 8 লিটার পড়ে থাকলো না? তা 12 থেকে 8-এ হ্যাঁ। এসে পৌঁছানোর জন্য আমি কত গুণ করলাম? 2/3। তাহলে আমার সেই জলে লবণের পরিমাণ কি হয়ে যাবে? ঠিক তার রেসিপ্রোকাল গুণ হয়ে যাবে না? 3/2। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কত হয়ে গেল? 3/2 হলে 7 ইন্টু 3 বাই, এটা ছিল এমন যে 7 ইন্টু 3/2, তাহলে কত হলো? 3 7 21/2, এই যে, তাহলে 21/2 মানে কি? 10.5%। হুম, হুম, হুম। ক্লিয়ার? হ্যাঁ, স্যার। ওকে, দেন ডু দিস। Fresh grapes contain 80% water, while dry grapes contain 10% water. If the weight of grapes is 250 kg, what was the total weight when it was fresh? বলছে যে ফ্রেশ আঙ্গুর ফল, যখন আঙ্গুর ফল ফ্রেশ থাকে, তরতাজা থাকে, তখন তার মধ্যে 80% ওয়াটার থাকে। আর যখন সেগুলো শুকিয়ে যায়, অর্থাৎ যখন কিশমিশ তৈরি হয়ে যায়, সেই কিশমিশ তৈরি হয়ে গেলে তার মধ্যে 10% জল থাকে। তো এক্সামিনার বলছে সেরকম কিশমিশ যদি 250 কেজি হয়, তাহলে ওই কিশমিশ যখন আঙ্গুর অবস্থায় ছিল তখন তাদের ওয়েট কত ছিল? এটা এক্সামিনারের প্রশ্ন। প্রশ্ন বুঝেছো? প্রশ্ন বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো কোশ্চেনটা এমন, আমি করে দেবো না তোমরা চেষ্টা করছো? দাঁড়ান স্যার, চেষ্টা একটু করছি। করছি, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, করো করো করো। স্যার 1125 কেজি। 1125 কেজি, ভেরি গুড। বাকিদের হয়েছে? স্যার 1125 কেজি। হুম, 1125 কেজি, ঠিক বলেছো। দেখো, যারা পারোনি তারা একটুখানি দেখে নাও। আমরা গ্রেপস এর মধ্যে কি কি থাকে বলো দেখি? ওয়াটার আর পাল্প। ইয়েস ইয়েস, এক তো পাল্প থাকবে এন্ড তার সাথে সাথে থাকবে ওয়াটার, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যখন এটা যখন ফ্রেশ থাকে, তোমার পাল্প আর ওয়াটারের রেশিও কত বলো আমায়? ফ্রেশ অবস্থায় আঙুরের জল আর পাল্পের, পাল্প মানে বোঝো তো, পাল্প মানে হচ্ছে ছাঁকড়া। 20 আর 80। ইয়েস, তাহলে তাহলে ওয়াটার হচ্ছে 80%, যদি ওয়াটার থাকে তাহলে 20% 1:4 হবে। 20% পাল্প থাকবে, এটুকুন ক্লিয়ার? ব্যাস, এবার Yes, এটুকুনকে রেখে দাও। এবার ড্রাই গ্রেপসকে নিয়ে দেখো। ড্রাই গ্রেপস এর মধ্যেও আমার ঠিক সেম সিমিলার ওয়ে পাল্প থাকবে এন্ড তার সাথে ওয়াটার থাকবে। আচ্ছা, যখন গ্রেপস যখন ড্রাই হলো তখন তার জলটাই উবে গেল তো, নাকি নাকি পাল্প হ্যাঁ, উবে স্যার। গেল? পাল্প কখনো না, উবে স্যার, যাবে না, ওয়াটার। জল উবে যাবে। তাহলে এই শুকনো আঙুরের মধ্যে
10% ওয়াটার থাকে তাহলে নিশ্চয়ই 90% পাল্প থাকে, বাতাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই থাকে। আচ্ছা, এবার এবার আমাকে বলো যে এই যে শুকনো আঙ্গুর, সেই শুকনো আঙ্গুরের 250 কেজি শুকনো আঙ্গুর বলেছে না আমার এখানে, 250 হ্যাঁ, কেজি স্যার। শুকনো হ্যাঁ আঙ্গুর। হ্যাঁ এর মধ্যে 10% হচ্ছে জল আছে, তাই না? তাহলে এর 10% মানে বের করলে কত বেরোবে? 25। 25। তাহলে আমায় বলো এখানে জল আছে শুকনো মানে শুকনো আঙ্গুরে ড্রাই গ্রেপসে জল আছে কত? 25 কেজি। আর তাহলে আমায় বলো 225 কেজি আঙ্গুরের এই পাল্প রয়েছে কিনা বলো। হ্যাঁ 225। হ্যাঁ তাহলে স্যার। এই যে পাল্প, এই পাল্প আর এই পাল্প কি কখনো চেঞ্জ হয়? না ওখানে না, চেঞ্জ হবে না। কখনোই চেঞ্জ হবে না, কারণ পাল্প তো আর রোদে সকালে না, উড়ে যাবে না, জলটা উড়ে যাবে। তাহলে এইখানের এই 225 আর এইখানের এই 225 সমান না আলাদা? সমান। তাহলে 20 থেকে একই। 20% মানে যদি 225 কেজি হয়, 20% মানে, তাহলে এখান থেকে তোমরা এভাবে লিখবে যে 20% মানে যদি 225 কেজি হয়, 225 কেজি হয়, তাহলে 1% মানে কত হবে? 225/20। আর 80% মানে কত হবে? এই যে 80%। তাহলে 80% মানে কত হবে? ইন্টু 80। ক্যালকুলেট করলে কত হয়ে যাবে বলো? 900। এটা সমান সমান ক্যালকুলেট করলে কত হয়ে যাবে? 900 900। কেজি। তাহলে ওভারঅল এই যে যখন আঙুরটি ফ্রেশ ছিল, তা ফ্রেশ আঙুরের মধ্যে 225 কেজি পাল্প ছিল আর 900 কেজি জল ছিল। তাহলে এদেরকে যোগ করে কি আমরা ওভারঅল রেজাল্ট বলতে পারি না যে 1125 কেজি ছিল তাদের ওজন? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা স্যার। গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ক্লিয়ার হলো এটা। হুম। নেক্সট ডু দিস। স্যার। হ্যাঁ, কেউ কিছু বলছো বলো। চলো এটা করো। ডাউটস, এটা ডাউটস কোশ্চেন ছিল না? কার ছিল এটা ডাউট কোশ্চেন? সুকন্যা। স্যার আমার। হ্যাঁ, কি কোশ্চেন রয়েছে দেখো। এ পারসন কুড সেভ 10% অফ হিজ ইনকাম। একজন ভদ্রলোক সে তার ইনকামের 10% সেভ করতে পারে। বাট 2 years later when his income increased by 20% they could save the same amount only as before. By how much percentage has expenditure increased? বলছে এক ভদ্রলোক তার ইনকামের 10% সেভ করে, কিন্তু 2 বছর পরে গিয়ে তার বেতন না 20% বেড়ে গিয়েছে। তবুও সে এখন যে টাকা সেভ করছিল তখনও সেই টাকাই সেভ করছে। তাই এক্সামিনার জিজ্ঞেস করছে বাই হাউ মাচ পার্সেন্টেজ হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ, তাহলে তার এক্সপেন্ডিচার কতটুকুন বাড়লো। তাহলে এখানে আমাদের একটা দুটো সিচুয়েশন আছে, একটা আছে বিফোর সিচুয়েশন আর একটা আছে আফটার সিচুয়েশন। তোমরা সবাই কোয়েশ্চেন বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বিফোর সিচুয়েশনে ভালো করে বুঝবে যে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, আর ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এবার দেখো এখানে ঘটনাটা কি ঘটছে। আগে ওই ব্যক্তি 10% মানে ধরো ইনকাম করতো 100 টাকা, 10% যদি সেভ করে তাহলে এক্সপেন্ডিচার কত ছিল তার? 90। পরবর্তী সময়ে এসে তার বেতন 20% বেড়ে গেল, তার মানে 120 হলো বেতন। তার বেতন 120 হলো, কিন্তু সে সেভিং এখানেও যা করতো এখানেও তাই করছে, তাহলে এখানেও সে 10 টাকা করবে। তাহলে বলো এখানে তার এক্সপেন্ডিচার কত হয়ে গেল? 110। তাহলে আগে সে খরচ করতো 90 টাকা, এখন খরচ করছে 110 টাকা। কত টাকা বেশি করলো খরচ এখন? 20 টাকা না? 20 টাকা। তাহলে হ্যাঁ। তোমরা কি বলবে? তোমরা বলবে যে 90 টাকায় 20 টাকা বেশি খরচ করে, তাহলে 100 টাকায় কত খরচ করে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। বুঝেছো সুকন্যা? এটাও হ্যাঁ, স্যার, আমাদের এখন করা বুঝেছি। লাগে না, কারণ আমাদের 2/9 বুঝি। এই 20/9 মানে তো 2/9ই বুঝি। তা 2/9 মানে কি?
22.22% আছে না? হ্যাঁ স্যার। আর সেই 22.22% মানে কি 22.2 এর 9, অপশন এ। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন বুঝি এটা বলো? কারণ আমরা জানি 1 এর 9 মানে হচ্ছে কত? 11.11, তাই না? যখন নিচে 9 থাকে হ্যাঁ। তখন আমি বলেছিলাম না যে 11 ঘরের নামটা পড়তে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেছিলেন সবকটা। হুম, তাহলে এই অঙ্কটাও বোঝা গেল। হ্যাঁ স্যার। না, সবার অঙ্কটা টোকা হয়ে গেছে কোশ্চেন দিয়ে সব। নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ স্যার। Okay, do this. In a village, 70% registered voters cast their votes. আচ্ছা সুকন্যা, হ্যাঁ এই স্যার। কোয়েশ্চেনটা কিন্তু খুবই বিবাদিত কোয়েশ্চেন আর কি, মানে বিবাদিত একটা কোয়েশ্চেন। কারণ কি এই কোয়েশ্চেনের কোন পরীক্ষায় 4000 উত্তরে অপশনে আসে, আবার কোন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা উত্তরে আসে। এটা তো আমি তোমাকে দুভাবেই দেখানোর চেষ্টা করছি, তুমি বুঝতে পারবে যে সমস্যাটা কোথায় হচ্ছে। আর তোমার এখানে কোয়েশ্চেনে আরেকটা ভুল রয়েছে বইয়ে, সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট লেখা আছে না, ডিফারেন্ট, এই ডিফারেন্ট শব্দটা এখানে ইউজ হবে না, এখানে ইউজ হবে টাই। ঠিক আছে, এখানে ইউজ হবে টাই, TIE। টাই মানে কি, মানে সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ সমান সমান আর কি। সমান সমান হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা কোথাও কোথাও আমরা দেখেছি 4000 উত্তর করে, আবার কোথাও কোথাও দেখেছি 8572 করে হয়েছে। ঠিক তো আছে। চলো অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। অঙ্কটাতে বলা হচ্ছে ইন আ ভিলেজ 70% রেজিস্টার্ড ভোটার্স কাস্ট দেয়ার ভোটস ইন দ্য ইলেকশন। মানে যতগুলো রেজিস্টার ভোটার ছিল তাদের মধ্যে 70% ভোট দিয়েছে। তাহলে মনে করো যে আমাদের 100 জন ভোটার ছিল, তার মধ্যে 70 জন ভোট দিল। ওকে, বলছে অনলি 2 ক্যান্ডিডেটস এ অ্যান্ড বি আর কন্টেস্টিং ইন দ্য ইলেকশন। এবং এখানে দুইজনই ভোটে লড়ছে, এ আর বি। বলছে এ ইলেকশন জিতে গেল 400 ভোটে, হয়েছে 400 ভোটে এ ভোটটা জিতে গেল। এবার এক্সামিনার বলছে যদি এ, হ্যাড মানে যদি, মনে রেখো হ্যাড মানে ইফ, এই হ্যাডের মানে হচ্ছে ইফ এ রিসিভড 12.5% লেস ভোটস, যদি এ 12.5% ভোট কম পেত, দ্য রেজাল্ট উড হ্যাভ বিন টাই, তাহলে রেজাল্টটা টাই হয়ে যেত, অর্থাৎ এ আর বি এদের ভোট সেম হয়ে যেত। হাউ মেনি রেজিস্টার্ড ভোটার্স আর দেয়ার ইন দ্য ভিলেজ, তাহলে ওই গ্রামে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে ওই গ্রামে মোট ভোটারের সংখ্যা কত, এই হচ্ছে তোমার প্রশ্ন। এই ক্ষেত্রে দেখো আমরা যেটা করছি যে আমাদের 100% এনলিস্টেড ভোটার ছিল, তার মধ্যে 70 জন ভোট দিয়েছে। এই 70 জনের মধ্যে আমার এ ক্যান্ডিডেট আর বি ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, আমি যদি বলি যে এ ক্যান্ডিডেট ভোট পেয়েছিল XT, তাহলে বি ক্যান্ডিডেট কি X-400 ভোট পায়নি বলো? হ্যাঁ স্যার। কারণ কি এ বি এর থেকে 400 বেশি ভোটে জিতেছে, তাহলে নিশ্চয়ই X ভোট পায়, তাহলে এ পাবে X-400 ভোট। ঠিক, এবার এক্সামিনার বলছে যে যদি এ 12.5% কম ভোট পেত, তার মানে এই এক্স এর 12.5% কম ভোট হলে 87.5% হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা সমান সমান X-400, এইটাকে একবার ইকুয়াল করা যায় কিনা যায় না? হ্যাঁ হ্যাঁ তাই তো হয়। হ্যাঁ স্যার। তাহলে তাই হয়ে গেল, এটা হলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব, এখান থেকে ক্যালকুলেশন করলে এই 87.5 কে যখন আমরা ক্যালকুলেশন করব, এই পয়েন্ট তুলে দিয়ে পার্সেন্টেজ ডিলিট করে দিয়ে নিচে 1000 লিখবো কিনা লিখবো না বলো তো? হ্যাঁ স্যার। পার্সেন্টেজের জন্য 100 ছিল, পয়েন্ট তুলে দিলাম, তাই আরেকটা শূন্য হলো। আর একটা জিরো হলো। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখবো যে 875 x সমান সমান, এই 100 কে ওপাশে গুণে পাঠিয়ে দেব, এখানে হয়ে যাবে 1000 7.5টা একবার বলেন, ওটা আমি মিস করে গেলাম। হ্যাঁ বলো কি বললাম?
এই যে x ইন্টু 87.5 এইটা মানে কোথা থেকে এলো আমি এটা বুঝতে পারলাম না। মানে ওই যে 12.5% কম যদি ভোট পায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য এবার দেখো 100 থেকে 12.5% কম করলে 87.5 হয় না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ। তাহলে এবার এটাকে এই 100 এই 1000 কে ওপাশে পাঠিয়ে দিলে এটা দেখো এমন হয়ে যায়। এটা হলো, এবার এই 875x কে এপাশে নিয়ে যাব, এটাকে এপাশে নিয়ে আসব, তাহলে দেখো সাইন চেঞ্জ হয়ে যাবে। সাইন চেঞ্জ হয়ে 125x সমান সমান হয়ে যাবে এত হলো, আর এখান থেকে x সমান সমান বেরিয়ে যাবে 3200। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমায় বলো এ কতগুলো ভোট পেয়েছিল? এ ভোট পেয়েছিল 3200টি। 3200। তাহলে বি নিশ্চয়ই ভোট পেয়েছিল কতটি? 2800টি। ঠিক? হ্যাঁ স্যার। আচ্ছা, এদেরকে যদি আমি অ্যাড আপ করি, অ্যাড আপ করলে কত হয় আমার বলো? এ প্লাস বি করলে কত হয়? 6000 ভোট হয়। 6000। 6000 ভোটটা তো 70% ভোট না? হ্যাঁ স্যার, রেজিস্টার্ড ভোট বলেছে। হ্যাঁ, তাহলে 70% ভোট মানে 6000। তাহলে 1% ভোট মানে কি 6000/70 নয়? হ্যাঁ স্যার। তাহলে 100% ভোট মানে কত? ইনটু 100। এখান থেকে ক্যালকুলেশন করে উত্তর আসে 8571.42, আর এটাকেই রিরাইট করা যায় 8572 বলে। সেই হিসাবে এই উত্তরটা আসে, তুমি যে কোশ্চেনটা আমায় পাঠিয়েছো সেটা। আচ্ছা স্যার। বুঝেছো? হ্যাঁ। কিন্তু এবার এখানে একটা কাহিনী ঘটবে, তোমরা যদি কমপ্লিটলি বুঝে থাকো, তোমার বইতে যেটা দেওয়া রয়েছে সেই হিসাবে তো এটা উত্তর বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু মনে রেখো তোমার বইতে যেটা দেওয়া রয়েছে সেই দেওয়াটা ভুল দেওয়া রয়েছে। কেন ভুল দেওয়া রয়েছে আমার কথাটা শোনো। যদি এই যে 70, এই যে এই যে কম ভোটটা পেলো 12.5%, তাই না? হ্যাঁ। এই যে 12.5% কম পেলো, তাহলে এই কম ভোটটা নিশ্চয়ই এর মধ্যে গিয়ে যোগ হবে, বলো? বীর কাছে যাবে, চলে যাবে। হ্যাঁ, যাওয়া তো উচিত, তাই না? হ্যাঁ, তাই হওয়া উচিত। হ্যাঁ, যখনই যাবে তখনই তোমার উত্তর হয়ে যাবে 4000। যখনই যাবে তখন তোমার উত্তর হয়ে যাবে 4000। বুঝলে? আচ্ছা। কিভাবে যায় আমি অল্টারনেট সলিউশন করে দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের সবার হয়ে গেছে আশা করছি। এটা সবাই করে নিয়েছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এবার কি 4000 উত্তর কখন হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই সিমিলার ভাবেই করছি। কি করছি না, যে আমি বললাম কি যে না, ওই 70% এর মধ্যে আমার এ পেলো আর বি পেলো। এ পেলো ধরো এ ভোট বা এক্স ভোট, আর বি পেলো ধরো এক্স মাইনাস 400 ভোট। ঠিক আছে? এবার দেখো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এক্স এর, ঠিক আছে, এই এক্স এর 87.5% ভোট এখান থেকে গেলে, মানে এত পার্সেন্ট ভোট এখান থেকে গেলে, নিচে কিছু লেখার দরকার নাই, এক্স মাইনাস 400 এর ভোটটার সঙ্গে যোগ হয়ে যাবে না এই 12%। কার 12%? এক্স এর 12.5%। বলো যোগ হবে কিনা? এর থেকে যদি মাইনাস হয় তাহলে এখানে এসে যোগ হবে, হওয়া তো উচিত, নাহলে তো ওই ভোটটা তো একদম কাউন্টই হবে না, বাইরে চলে যাবে। তাহলে এর থেকে মাইনাস হলে ডান পাশে এসে অ্যাড হবে, আর এখানে যদি অ্যাড অফ হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্স 87.5%, আর এটা যদি সমান সমান এর পাশে এসে মাইনাস হয়ে যায় না, এটা করলে কত হয়? এবার এখান থেকে তুমি কিন্তু একটা রেজাল্ট পাও। কি পাও? দেখো 87.5 থেকে 12.5 কে বিয়োগ করলে কত হয়? 75%। 75। তাহলে এখানে তুমি এভাবে লিখতে পারো যে 75% অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 400। এভাবে করে যখন তুমি সলিউশন আগে বাড়াবে তখন তুমি দেখবে যে তোমার এখানে এই যে টোটাল 100% যে ভোট ছিল তোমার, সেটা করলে 4000 উত্তর হয়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ, তাহলে এই জায়গাটাই হচ্ছিল কাহিনী। আগেরটা যেমন আমরা এটাকে বাদ দিয়েছি কিন্তু এখানে অ্যাড করিনি, কিন্তু এখানে যখন অ্যাড করলাম তখন এখানে এসে কিন্তু ওটা মানে এখানে যেমন অ্যাড করলাম আগেরটা কিন্তু অ্যাড করিনি, কিন্তু এটা যদি অ্যাড করি তাহলে আবার উত্তর হয়ে যাবে 4000। তো এই অঙ্কের কোনো কোনো বইতে 4000 উত্তর করা আছে, আবার কোনো কোনো বইতে এই তোমাদের 8572 উত্তর করা আছে। বোঝা গেল? তাহলে তো 4000টাই হিসাবে হওয়া উচিত, কেননা সত্যি তো নয় তো 12.5% ভোটটা তো মানে কোথাও মানে কাউন্টই হচ্ছে দেখো, না। হ্যাঁ এখানে বলে দিই, এসএসসি এই উত্তরটাকে নেয়, ব্যাংক যে কোনো ব্যাংকের পরীক্ষায় এই উত্তরটাকে নেয়, মানে আইবিপিও যেটা রয়েছে, আইবিপিও এই ও আনসারটাকে আচ্ছা কালেক্ট করে, এসএসসি এই আনসারটাকে নেয়। সো এই ধরনের বিবাদিত কোশ্চেনে তোমরা মনে রাখবে, জাস্ট উত্তরটা মনে রাখলেই হয়ে গেল, বুঝেছো? আচ্ছা স্যার। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এটা করো। পুনিত ডিস্ট্রিবিউটেড এ সাম অফ মানি অ্যামং হিজ ওয়াইফ। চলো বাকিরা চেষ্টা করো দেখি অঙ্কটা। করছো?
হয়েছে? স্যার আমি না এটা প্রবলেমটা হয়েছিল যে ছেলেদেরকে দেওয়া পর্যন্ত করতে পারছিলাম না, ছেলেদেরকে ডিস্ট্রিবিউট করেছে কতটা মানি, তারপর থেকে আমার আর হচ্ছে না। হ্যাঁ দেখো এখানে ঘটনাটা দেখো, রামবাবুর কাছে, রামবাবু তো নাকি পুনিত, আচ্ছা পুনিতের কাছে টাকা ছিল হচ্ছে তোমার 100 টাকা ধরো। এই 100 টাকা থেকে ও যেটা করেছে ভালো করে এই জায়গাটাই বুঝতে হয়, ও এই 100 টাকারই 20% ওর স্ত্রীকে দিয়েছে, 20% ওয়াইফকে দিয়েছে, এবং এই 100 টাকারই 22% ও নিজের কাছে রেখেছে হিমসেলফ। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে ওভারঅল তার কত টাকা এখানে খরচ হলো নিজের জন্য, মানে নিজের আর নিজের স্ত্রীর জন্য? 42%। 42%। হ্যাঁ হ্যাঁ, তাহলে 44%। রিমেনিং কত? রিমেনিং কত বলো? স্যার এই 58টারই 60% ছেলেদেরকে দিয়েছে। এটা হলো, হ্যাঁ হ্যাঁ। ঠিক। এবার এর 60% তার সান্সদের দিয়েছেন, এর 60%। আর তাহলে নিশ্চয়ই এর 60% করলে কত হয় বলো? 58 60%। তুমি যখন 58 60% করবে, 34.80। হ্যাঁ ঠিক 34.8%, এত হলো। তাহলে এবার এই যে যে মেয়েরা, তার যে মেয়ে, তার একটাই মেয়ে ডটার, এই ডটারকে কতটুকুন দিল বলো? ডটারকে দিল 58 মাইনাস 34.8। বুঝেছো? হ্যাঁ স্যার। 58। আচ্ছা, তাহলে এখান থেকে যখন তুমি বিয়োগ করবে এখানে কত পাবে? 23.2%। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার বলছে এক্সামিনার যে ওই ভদ্রলোক আর তার মেয়ের টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 2940 টাকা। তাহলে তার মেয়ে পেয়েছে হলো 23.2%, আর তিনি নিজে রেখেছিলেন 22%, এবং এদের ডিফারেন্স কত হলো এখানে? 1.2%। এক্সামিনার বলছে 1.2% মানেই হচ্ছে 2940 টাকা। অঙ্কে সেটাই লেখা আছে, ভালো করে পড়ে হ্যাঁ দেখো। স্যার আমি ভুলটা করেছিলাম কোথায়, 22% না নিয়ে 42% দিয়ে করছিলাম অঙ্কটা। না, ওটা তো ওর ওর স্ত্রীর জন্য টাকাও হ্যাঁ ধরা হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। ওটাই ভুল হয়ে গেছে। তাহলে এত পার্সেন্ট মানে এত হলে 1% মানে কত, আর 100% মানে কত, এটাই বুঝেছো? তাহলে হ্যাঁ স্যার। 1.5% মানে এত হলে 1% মানে কত, আর 100% মানে কত। তাহলে 1% মানে কত হবে, অ্যান্ড 100% মানে কত হবে, এটা করলে তোমরা উত্তর বেরিয়ে যাবে। আর উত্তর বেরোবে তোমরা দেখবে, ও সরি 100% বের করলে হবে না, তোমাকে 34.8% বের করতে হবে। কেন? 34.8। হ্যাঁ, ওই তার যে স্যার। সামদের কত দিয়েছিল হুম। সেটা জিজ্ঞেস করেছে, হ্যাঁ তার সামদের কত দিয়েছিল। তাহলে হবে তো নাকি বলো? হ্যাঁ স্যার হবে এখন। আচ্ছা, তাহলে এখান থেকে করে নেবে তোমরা 1.2% দেখে, এখান থেকে ক্যালকুলেশন তোমরা কিন্তু ইজিলি করতে পারো। এটাকে তুমি 1.2 থেকে ক্যান্সেল আউট করে দিয়ে নিচে 10 লিখে দিতে পারো। তাহলে তুমি এখানে বলবে যে 12/10, এটার জন্য যদি 2940 হয়, একের জন্য কত হবে? কম হবে না বেশি হবে বলো? কম হবে। কম হবে স্যার। আর এই 34.8 এর জন্য কত হবে? 34.8 জন্য কত হবে? বেশি হবে। ইন্টু 34.8 দেওয়ার দরকার নেই, নিচে একটা 10 বসিয়ে দাও। এই 10 ক্যান্সেল আউট করো, তারপর 12 দিয়ে কাটতে থাকো। এটা কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে, ছোট করে কাটো, দিস ইজ 4 4 আর 9 13 আর 2 15। হ্যাঁ, 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 দিয়ে কাটো এটাকে। 4, 3 দিয়ে থেকে ক্যান্সেল আউট করলে কত হবে? 27, 8, 0। 4 দিয়ে কাটো এবার এটাকে, 4 দিয়ে এটাকে কাটলে কত হবে? স্যার 85,000 হবে কি অ্যান্সার? হ্যাঁ 85,260। 85,260। 85,260। ঠিক আছে, এটাকে ক্যান্সেল আউট করো। 1 থাকে 5, তাহলে 245 ইন্টু 3 48 equal to 85260, and this is your answer. ঠিক আছে, এই কোশ্চেনের এই জায়গাটাই হচ্ছে মূল বোঝার জায়গা, এই যে এই জায়গাটা বুঝতে পেরেছো সুকন্যা? হ্যাঁ স্যার। ওকে, হয়েছে তাহলে এটা সবার?
আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে শুভ শারদীয়া দুর্গাপুজোর মধ্যে তোমাদের দিনগুলো খুব ভালো কাটুক। আবার দেখা হবে আমাদের পুজোর পরে, খুব সম্ভব মঙ্গলবার অথবা বুধবার। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা স্যার। স্যার, ঠিক আছে স্যার, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, সবাই আপনিও ভালো থাকবেন। ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। আর এর মধ্যে তোমাদের